নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। বাংলাদেশকে কার্যত দুটুকরো করে হিন্দু দেশ গড়ার নিদান দিলেন প্রাক্তন জেনারেল জিডি বক্সি। কোনো আতিপাতি মানুষ নয়, সাধারণ মানুষের কথা হলে এই ভিডিও হয়তো আমি বানাতাম না, কিন্তু কোনো প্রাক্তন কর্নেল জওয়ান যখন এ ধরনের টুইট করেন এবং সেই টুইটে কেন্দ্র সরকারের কাছে এই ধরনের আবেদন করেন, তখন অনেক সম্ভাবনা কিন্তু উঠে আসে। কালকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি প্রাক্তন কর্তা এবং সরকারের একাধিক আধিকারিকরা চিঠি দিয়ে কড়া অ্যাকশন নিতে বলেছিলেন। আর আজকে জিডি বক্সির এই ধরনের টুইট, নিঃসন্দেহে প্রশ্ন উঠল, এটাই কি চট্টগ্রামকে আলাদা করার বা চট্টগ্রামকে কার্যত ভারতের দখলে নেওয়ার আদর্শ সময়? কেন আমি এই প্রশ্ন তুললাম, এই ভিডিও শেষ অবধি দেখবেন, তাহলে হয়তো ইতিহাস থেকে বর্তমান একাধিক ঘটনা দিয়ে আমি আপনাদের বুঝিয়ে দেব এই মুহূর্তে কেন চট্টগ্রাম এবং চট্টগ্রামের পার্বত্য অঞ্চলকে ভারতের সঙ্গে কানেক্ট করা উচিত। একদম তথ্য নির্ভর। যদি আপনারা অপোজ করেন কমেন্টে নিঃসন্দেহে জানাবেন, কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস, যদি তথ্য আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এই প্রাক্তন কর্নেল জিডি বক্সি যে কথাগুলো বলেছেন, তথ্য এবং বিশ্লেষণ দেখবেন একদম হুবহু মিলে যাচ্ছে। তিনি কি লিখেছেন টুইটে? তিনি লিখেছেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের উগ্র জিহাদি দেশে পরিণত হয়েছে। গণহত্যা করে ওরা সংখ্যালঘু হিন্দুদের তাড়াতে চাইছে এবং যুদ্ধের জন্য মুখিয়ে রয়েছে। 1971 সালে 3800-র বেশি ভারতীয় সেনা, নৌসেনা এবং বায়ুসেনার জওয়ান প্রাণ দিয়েছিলেন খুনি পাক সেনার হাত থেকে। ওই দেশকে স্বাধীনতা দিতে আত্মবলিদান দিয়েছিলেন। কতটা অকৃতজ্ঞ হতে পারে? যদি ওরা হিন্দু সংখ্যালঘুদের এভাবে শেষ করতে চায়, তবে এটাই হয়তো সম্ভাব্য উপায়। এরপর তিনি একটি ম্যাপ প্রকাশ করেন। সেই ম্যাপ প্রকাশ করে কোনটা হিন্দু দেশ এবং কোনটা বাংলাদেশ হতে পারে তা তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দেন। তিনি যে ম্যাপ প্রকাশ করেন সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তর অংশ ভাগ করা, মূলত রংপুর, দিনাজপুর নিয়ে আলাদা দেশ তৈরির কথা তিনি ঘোষণা করেছেন এবং হিন্দু দেশ দাবি করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি অ্যাপিল করেছেন। আর এখানেই কিন্তু সেই পুরনো প্রশ্ন, সেই ঐতিহাসিক প্রেক্ষাপট ফের একবার উঠে এলো যে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলকে কি ভারত নিজেদের হেফাজতে নেওয়ার এটাই সেরা সময়? ভারত কি এই র্যাডিক্যাল মুভটা করতে পারবে, নাকি আন্তর্জাতিক বর্তমান যে সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষ বিল্ড আপ করেছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ ফিরে আসবে? ইতিহাসটা কি বলছে? এই এই তথ্য আপনারা কতটা জানেন আমি জানি না, কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে শেষ অবধি দেখবেন, কারণ কোনো কোনো ইতিহাস বর্তমানেও ফিরে আসে, আর বর্তমানে ফিরে আসে বলেই ভবিষ্যতে জিওপলিটিক্যাল সিনারিওটা একদম অন্যভাবে লেখা হয়। চট্টগ্রামের পার্বত্য অঞ্চল দেখুন, ভারতবর্ষের সব থেকে জিওপলিটিক্যাল উইকনেস হিসাবে যে জায়গাটাকে কেন্দ্র করে এই জিওপলিটিক্যাল সিনারিওটা বর্তমানে সব থেকে বেশি আলোচিত হচ্ছে তা হলো চিকেন স্নেক, অর্থাৎ শিলিগুড়ি করিডর। এই শিলিগুড়ি করিডরে চায়না দীর্ঘদিন ধরে নজর রেখেছে এবং বর্তমানে ইউনিশ সরকার সরাসরি এই শিলিগুড়ি করিডর এবং চিকেন স্নেককে ভারত থেকে বিচ্ছিন্ন করার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে। আমি এই বিষয়ে সম্পূর্ণ একটা ভিডিও আজকেই বানিয়েছি, আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। দেখবেন বিশ্লেষণ করে ম্যাপিং এর সাহায্যে আমি বুঝিয়ে দিয়েছি এই শিলিগুড়ি করিডোর কেন এই মুহূর্তে ভারতের কাছে জিওপলিটিক্যাল উইকনেস। তবে এই শিলিগুড়ি এই করিডরকে শক্তিশালী করতে ভারতবর্ষ এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল। এর বিকল্প প্ল্যান তৈরি করার জন্য এর আগে ভারতবর্ষ কালাদাম মাল্টি প্রজেক্ট শুরু করার কথা ভেবেছিল, আকুয়া আগরতলা রেল প্রজেক্ট শুরু করার কথা ভেবেছিল, ফেনী রিভারে মৈত্রী সেতু তৈরি করেছিল এবং তেতুলিয়া করিডোর তৈরি করার কথা বাংলাদেশের সঙ্গে আলোচনা হয়েছিল। পরবর্তীকালে মঙ্গলা প্রজেক্ট এবং তিস্তা ব্যারেক প্রজেক্ট করে শেখ হাসিনার সময় এই যে সিকিউরিটি জোন, এই যে শিলিগুড়ি করিডোরের সিকিউরিটি জোনকে একটু সিকিউর করতে পেরেছিল ভারত সরকার। কিন্তু বর্তমানে শেখ হাসিনা চলে যাওয়ার পর এই শিলিগুড়ি করিডোরের সিকিউরিটি নিয়ে অনেক বড় প্রশ্নচিহ্ন কিন্তু খোদ ভারতবর্ষের একাধিক এজেন্সি তুলে দিয়েছে। কারণ বাংলাদেশ যেভাবে কার্যত ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে, হুমকি দিচ্ছে, তার নিঃসন্দেহে ভারতের সুরক্ষার ক্ষেত্রে অনেক বড় প্রশ্ন তুলতেই পারে। আর এখানেই কিন্তু ভারতবর্ষের বিকল্প হিসাবে এই চট্টগ্রাম পার্বত্য অঞ্চলকে ভারতবর্ষ বেছে নিতে পারে বলে অনেকে মনে করেন। এই যে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের ভৌগোলিক অবস্থান যদি দেখেন, তাহলে দেখবেন ত্রিপুরার হারবেতালি বলে যে জেলাটি আছে, সেই জেলা থেকে চট্টগ্রাম হিল ট্র্যাক মাত্র 25 কিলোমিটার দূরত্ব। আর এই ত্রিপুরা থেকে এই 25 কিলোমিটার দূর ছাড়িয়ে কিন্তু বঙ্গোপসাগর, অর্থাৎ ভারতের নর্থ ইস্টকে যদি বঙ্গোপসাগরের সঙ্গে কানেক্ট করতে হয়, তাহলে কিন্তু
চট্টগ্রাম পার্বত্য অঞ্চল মাঝখানে চলে আসে। ফলে যদি বঙ্গোপসাগরের অ্যাক্সেসটা ভারতের সেভেন সিস্টার্সকে দিতে হয়, তখন কিন্তু এই চট্টগ্রাম পার্বত্য অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এই চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের প্রধানত মূল দৈর্ঘ্য হলো 13,184 স্কোয়ার কিলোমিটার। এটা প্রধানত রঙ্গমতি, খারগাছড়ি এবং বান্দারবন এই জেলাগুলো নিয়ে কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ এই ফেনী অবধি মানে ত্রিপুরার এই পার্টিকুলারলি হারবেতালি থেকে ফেনী অবধি এই 25 কিলোমিটার জায়গা কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে আছে, যা পার্টিকুলারলি চট্টগ্রাম পার্বত্য অঞ্চল নামে পরিচিত। কিন্তু এই চট্টগ্রাম পার্বত্য অঞ্চল যদি ভারতের সীমান্তে চলে আসে, তাহলে কিন্তু সিকিউরিটির প্রশ্নে যদি বে অফ বেঙ্গল ভারতের মানচিত্রে একদম ক্লোজলি এই পার্টিকুলার জায়গায় চলে আসে, তাহলে কিন্তু শিলিগুড়ি করিডোরের সুরক্ষা কিছুটা হলেও অনেক বেশি নিরাপদ একটা জায়গায় চলে যেতে পারে। এবার এই চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে যে 3টে জেলা আছে, সেই জেলা পার্টিকুলারলি এই অঞ্চলটি মায়ানমার সাউথ ইস্টে বর্ডার দ্বারা ঘেরা, ত্রিপুরা এবং মিজোরাম দ্বারা কিন্তু এই পার্টিকুলার জেলাটি ঘেরা। এখানে মূলত 4টি সম্প্রদায়ের মানুষ কিন্তু বসবাস করেন: চাকমা, মারমা, ত্রিপুরা এবং ম্রো। এই সম্প্রদায়ের মানুষ কিন্তু, এই জনজাতির মানুষ কিন্তু পার্টিকুলারলি এই জায়গাটি বসবাস করেন। এরা ট্র্যাডিশনাল ঘরানার মানুষ এবং কিছু কিছু মানুষের সঙ্গে বা কিছু কিছু জনজাতির সঙ্গে সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতের নর্থ ইস্টের একাধিক জেলার কিন্তু সাদৃশ্য দেখা যায়। অর্থাৎ কিছু কিছু মানুষের সাদৃশ্য শুধু দেখার দিক থেকে নয়, কালচারাল এক্সচেঞ্জ বলুন, তারা একে অপরের সঙ্গে ভাষা বলুন, অনেক ক্ষেত্রেই কিন্তু মিলে যায়। ফলে এই জায়গাটা কিন্তু ভারতেরই একটা এক্সটার্নাল পার্ট হিসাবে অনেক ইতিহাসবিদ গণ্য করেছিলেন। এই জায়গাটা যদি ইতিহাস দেখেন, তাহলে দেখবেন এই জায়গাটা কার্যত ওয়ার জোন নামে পরিচিত ছিল। পার্টিকুলারলি এখানে 3টে সম্প্রদায়ের মধ্যে যুদ্ধ লাগাতারভাবে লেগেই থাকতো। এরা যখন আরাকান থেকে এসেছিল, অর্থাৎ এই জনজাতি যখন আরাকান থেকে এসে এই জায়গাটি দখল করে বসবাস করে, তখন এর মধ্যে আরাকান কিংডম, চাকমা কিংডম এবং তুইপাড়া কিংডমের মধ্যে প্রায় যুদ্ধ কিন্তু সারা বছর লেগে থাকতো। বর্তমানে এই জায়গাটার যে অবস্থান, সেখানে চকমা সম্প্রদায় হলো সব থেকে বড় জনজাতি বা সবচেয়ে বড় কিন্তু গোষ্ঠী। এরপরে নিঃসন্দেহে ম্রৌ জনগোষ্ঠী কিন্তু এই অঞ্চলের সব থেকে বড়। এবার যদি ইতিহাস দেখেন, তাহলে দেখবেন 1787 সালে ব্রিটিশরা কার্যত এই চকমা সম্প্রদায়ের যে রাজা, তার সঙ্গে ভালো সম্পর্ক করে এই জায়গাটা দখল করার দিকে কিন্তু এগিয়ে যান। 1860 সালে অফিসিয়ালি এই জায়গাটি ডিরেক্ট কন্ট্রোল অফ ব্রিটিশ অফ ইন্ডিয়ার কিন্তু সংযুক্তকরণ করা হয়। অর্থাৎ অফিসিয়ালি এই চকমা সম্প্রদায় বা এই চকমা জনগোষ্ঠী বা এই পার্বত্য অঞ্চলকে 1860 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু নিজেদের দখলে নিয়ে আসেন। 1946 সালে যখন পার্টিশন করা শুরু হয়, তখন পার্টিশন করার সময় এক ঐতিহাসিক ভুল করে বসেন যারা এই বর্ডার দিচ্ছিলেন তারা। বেঙ্গল বাউন্ডারি কমিশন পার্টিকুলারলি এই জায়গাটিকে ইস্ট পাকিস্তানের অংশ হিসাবে চিহ্নিত করেন, কিন্তু এই জায়গার 97% মানুষ ছিলেন নন মুসলমান। অর্থাৎ ধর্মের ভিত্তিতে যে দেশভাগ হয়েছিল, সেই দেশভাগের ঐতিহাসিক ভুলের শিকার কিন্তু হয় পার্টিকুলারলি এই জায়গাটি। এবং এই ব্যক্তিরাও মানে যারা এই অঞ্চলে বসবাস করেন, তারাও কিন্তু নিজেদেরকে ভারতের অংশ হিসাবে চিহ্নিত করতে শুরু করেন। 1947 সালে যখন দেশভাগ হয়, তখন এই অঞ্চলে কিন্তু ভারতের পতাকা তোলা হয়েছিল এবং তারা কিন্তু কার্যত ভেবেছিলেন তারা ভারতের অংশ হয়েছেন, কারণ এরা নন মুসলমান, বেসিক্যালি বৌদ্ধিস্ট মানে ধর্ম সম্প্রদায়ের মানুষ। কিন্তু বৌদ্ধিস্ট মানুষ হওয়া সত্ত্বেও এরা নিজে মনে প্রাণে ভারতের সঙ্গে অ্যাটাচ হতে কিন্তু চেয়েছিলেন। ফলে যখন ভারতের পতাকা তোলা হয়, তখন কিন্তু তারা আনন্দ উপভোগ করতে শুরু করে দিয়েছিলেন। দুদিন পর রেডিওতে যখন এরা মানে আনুষ্ঠানিক ঘোষণা শুনে জানতে পারেন তারা পাকিস্তানের অন্তর্ভুক্তিকরণ হয়েছে, তখন কিন্তু এই সম্প্রদায় কার্যত একটা হতাশাগ্রস্ত ছবি ধরা পড়েছিল। পরবর্তীকালে এই সম্প্রদায়ের একজন নেত্রী স্নেহা কুমার চাকমা কার্যত দিল্লিতে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলেন সর্দার প্যাটেলের সঙ্গে মিটিং করতেন, কারণ এরা চেয়েছিলেন ভারত যেন এদেরকে তাদের নিজের দখলে নিয়ে যায় বা ভারত যেন এদেরকে সংযুক্তকরণ করেন। সর্দার প্যাটেল তখন তাদেরকে নেহেরুর সঙ্গে কথা বলতে বলেছিলেন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কোনোভাবেই কিন্তু এদেরকে সাহায্য করতে চাননি, কারণ তিনি কোনো অবস্থায় আর্মি ডিপ্লয়মেন্ট কিংবা কোনো অবস্থায় এই পুরো ব্যাপারটা অস্থিতিশীল করার বিপক্ষে ছিলেন।
তাই এই ঐতিহাসিক ভুল কিন্তু দিনের পর দিন কন্টিনিউ হতে থাকে। পরবর্তীকালে এদের এই ভারত প্রীতি কিংবা ভারতের পতাকা উত্তোলন হওয়া এইটা যখন পাকিস্তানি সেনারা জানতে পারে, তখন কিন্তু এই জায়গাটি ঢুকতে শুরু করে। আর পাকিস্তানি সেনারা কার্যত এদের উপর সেদিন থেকে নিপীড়ন করতে শুরু করে এবং আজও কিন্তু তারা কার্যত নিপীড়িত। অর্থাৎ তারা মনে প্রাণে ভারতের সঙ্গে যুক্ত হতে চাইলেও আজও কিন্তু তারা বাংলাদেশের, অর্থাৎ ইস্ট পাকিস্তান যখন বাংলাদেশে পরিণত হয়, তারা বাংলাদেশের পার্ট হয়ে থেকে যেতে হয়। অর্থাৎ এই ঐতিহাসিক ভুল আজও কিন্তু তাদেরকে বয়ে বেড়াতে হচ্ছে। একটা ছোট্ট তথ্য এবার দিই। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, অর্থাৎ ইস্ট পাকিস্তান এবং বাংলাদেশ ভাগাভাগি হয়ে যায়, তখন এই অঞ্চলে কিন্তু 97% নন মুসলমান ব্যক্তিরা ছিলেন। অর্থাৎ যারা বেশিরভাগ বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ, কিছু হিন্দু মানুষ, অর্থাৎ চাকমা সম্প্রদায়ের মানুষরা কিন্তু মুসলমান কখনোই ছিলেন না। কিন্তু বর্তমানে এই অঞ্চলে নন মুসলমান মানুষদের সংখ্যা 50%। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন কি রকম পরিমাণে গণহত্যা এবং জেনোসাইডের শিকার হয়েছেন এই সম্প্রদায়ের মানুষরা, এবং সমগ্র পার্বত্য অঞ্চলের মানুষদের দিনের পর দিন অত্যাচারিত করা হয়েছে, নিপীড়িত করা হয়েছে। আর এখানেই দাবি উঠেছে এই সম্প্রদায়ের মানুষরা যেটা চাইছেন, অর্থাৎ ভারতের সঙ্গে অন্তর্ভুক্তকরণ, সেই চট্টগ্রামের পার্বত্য অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্তকরণ করে ডিরেক্ট 7 সিস্টার্স ত্রিপুরা এবং মিজোরামকে বে অফ বেঙ্গলের অ্যাক্সেস দিক ভারতীয় সেনারা। এর ফলে দুপক্ষই কিন্তু ভালো থাকবে। আর এই প্রসঙ্গে কিন্তু জেনারেল জিডি বক্সি আজকে কিন্তু টুইট করে জানিয়েছেন, যা বাংলাদেশের কাছে অত্যন্ত অশনি সংকেত। অর্থাৎ দিনের পর দিন আর্মি দ্বারা আমাদেরকে ভয় দেখানো, দিনের পর দিন ড্রোন ওড়ানো, ভারত সরকারের উদারতাকে এরা কার্যত যদি বলা হয় একটা ব্যর্থতা হিসাবে চিহ্নিত করতে শুরু করেছিলেন, দুর্বলতা ভাবছিলেন। কিন্তু এই চট্টগ্রামকে যদি দখল করার দিকে ভারতীয় সেনাবাহিনী যান, তখন কিন্তু এই চট্টগ্রামের মানুষও ভারতকে যদি সমর্থন করেন, তাহলে কিন্তু বাংলাদেশের কাছে হাতে নাড়ু ছাড়া আর কিচ্ছু থাকবে না। আর এখানে দুটো প্রশ্ন উঠে আসে। 1 নম্বর, ভারতীয় আর্মির কি র্যাডিক্যাল কোনো স্টেপ নেওয়া উচিত? এখানে বিশেষজ্ঞরা কি বলছেন বোঝার চেষ্টা করুন আপনারা। যদি পার্টিকুলারলি এই চাকমা সম্প্রদায়ের এই যে অঞ্চল চট্টগ্রাম বা চট্টগ্রাম পার্বত্য অঞ্চলকে ভারত নিজেদের দখলে নিয়ে যায়, তাহলে ভারতের কিন্তু অনেক ক্ষেত্রে লাভ। ভারত সরাসরি সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার যে ট্রেড করিডর, তার কিন্তু ডিরেক্ট অ্যাক্সেস পেয়ে যাবে। এই অ্যাক্সেস পাওয়ার জন্যই কিন্তু ভারতবর্ষ চট্টগ্রাম বন্দরের সঙ্গে লিজ নিয়ে একটি চুক্তি করেছিল শেখ হাসিনার সময়। যদি পার্টিকুলারলি চট্টগ্রাম এবং চট্টগ্রাম পার্বত্য অঞ্চলকে ভারত নিয়ে নিতে পারে, তাহলে এরকম লিজ চুক্তির কিন্তু প্রয়োজনীয়তাই নেই। পাশাপাশি আপনারা যদি দেখেন, ত্রিপুরা এবং মিজোরাম সরাসরি বে অফ বেঙ্গলের কিন্তু অ্যাক্সেস পাবে। অর্থাৎ এই অঞ্চলের সব থেকে বড় ক্রাইসিস হলো ইমিগ্রেশন ক্রাইসিস। ভারতবর্ষ যদি এই অঞ্চলটিকে নিজের দখলে নিয়ে আসে, তাহলে বঙ্গোপসাগরের অ্যাক্সেস পাওয়ার পাশাপাশি অনুপ্রবেশের বড় সমস্যা কিন্তু ভারতবর্ষ মিটিয়ে ফেলতে পারবে। আর এর ফলে চট্টগ্রামকে কার্যত একটু অন্যভাবে দেখে শিলিগুড়ি করিডোরের সুরক্ষা কিন্তু অনেক বেশি স্ট্রং করতে পারবে ভারত সরকার। পাশাপাশি এই অঞ্চলে চাকমা সম্প্রদায়ের যে কালচার, সংস্কৃতি, হেরিটেজ, তা কিন্তু নর্থ ইস্ট এশিয়ার মানুষের সঙ্গে হুবহু মিলে যায়। ফলে এই অঞ্চলে ভারতবর্ষ যদি একত্রে একটি বাফার জোন তৈরি করে, তাহলে কিন্তু আলটিমেটলি ভারতেরও লাভ। কারণ পার্টিকুলারলি এই জায়গার নর্থ ইস্ট এরিয়ায় চায়না কিন্তু বাড়াবাড়ি করতে কিছুটা শুরু করে দিয়েছে। চায়না কিন্তু মায়ানমারের সাথে সম্পর্ক বৃদ্ধি করে কার্যত এই জায়গাটির উপর কড়া নজর রেখেছে। ফলে ভারতবর্ষ যদি চট্টগ্রাম পার্বত্য অঞ্চলটাকে নিজেদের দখলে নিয়ে আসে, তাহলে চায়নাকেও কিন্তু কার্যত হুঁশিয়ারি দেওয়া সম্ভব হবে। পাশাপাশি এই অঞ্চলের খনিজ দ্রব্য, টিম্বার, বাঁশ অত্যন্ত সম্পদশালী একটা জায়গা। ভারতবর্ষ কিন্তু ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও এই জায়গাটিকে কাজে লাগাতে পারে। এবার দ্বিতীয় যে মত, সেই মতটি হলো আন্তর্জাতিক স্যাংশন ভারতের উপরে লাগতে পারে। যেভাবে রাশিয়ার উপরে লাগানো হয়েছে, যেভাবে ইরানের উপরে লাগানো হয়েছে, অনেকে মনে করছেন ভারতের উপরেও যদি চট্টগ্রাম নিয়ে একটু বাড়াবাড়ি ভারতবর্ষ করে, তখন আন্তর্জাতিক বিভিন্ন যে সংঘ আছে, জাতিসংঘ বলুন, বিভিন্ন সংস্থা আছে, সংগঠন আছে, তারা ভারতকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। কিন্তু এক্ষেত্রে ভারতের ইকোনমি যদি স্ট্রং থাকে, ভারত যদি নিজের ক্ষমতায় পার্টিকুলারলি বলিয়ান হয়ে উঠতে পারে, অন্তত একবিংশ শতকের ভারত যেভাবে প্রভাব বিস্তার করেছে, যেভাবে চায়নাকে টক্কর দেওয়ার মতো জায়গায় চলে এসছে, তখন কারুর কথা না শুনে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় এই চট্টগ্রামকে ভারতের সঙ্গে সংযুক্ত করা উচিত। কিন্তু ভারতের কাছে সব থেকে বড় বাধা সেক্ষেত্রে আসতে পারে, যদি এই ধরনের স্যাংশন ভারতের উপর লাগে, তাহলে ভারতের কিন্তু ফার্মা ইন্ডাস্ট্রি এবং আইটি ইন্ডাস্ট্রি
সম্পূর্ণভাবে এফেক্টেড হতে পারে। ভারত যদি এই চাপটিকে নিজেদের দখলে নিতে পারে বা কাটিয়ে ওঠার কনফিডেন্স দেখাতে পারে, তাহলে কিন্তু চট্টগ্রামকে ভারতের সংযুক্তকরণ করা কার্যত সময়ের অপেক্ষা। কিন্তু জিডি বক্সি যে কথাগুলো বলেছেন, বৃহত্তর হিন্দু দেশ তৈরি করা, ভারতকে দুটুকরো করা, আমার মনে হয় এটাই সেরা সময়। অন্তত চট্টগ্রামের হিন্দু যারা দিনের পর দিন নিপীড়িত হচ্ছেন, সংখ্যালঘু দিনের পর দিন অত্যাচারী হচ্ছেন, বাংলাদেশের সেনাবাহিনী কার্যত এদের উপর অত্যাচার চালাচ্ছে সেই 1971 সাল থেকে, তাদেরকে মুক্তি দেওয়ার সময় কিন্তু এটাই চলে এসছে। আমার মনে হয় ভারত সরকারের অবিলম্বে এই বিষয়টা ইন্টারফেয়ার করা উচিত। এবং জিডি বক্সি যেরকম ভাবে কথা বলেছেন, ভারত সরকার জয়শঙ্কর, অজিত দোভাল, নরেন্দ্র মোদীকে এই মুহূর্তে হয়তো গোটা বিশ্বকে দেখিয়ে দিয়ে একটা বোল্ড স্টেপ নেওয়া প্রয়োজন। তবে আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আমি যে তথ্য আপনাদের তুলে ধরলাম, আপনারা কিভাবে দেখছেন? এই ঐতিহাসিক ভুলের দায় কার? নিঃসন্দেহে চট্টগ্রামবাসীর নয়। তাহলে এই ভুলটি যারা করলেন, তারা কিন্তু আজও ইতিহাসে ঘৃণিত হচ্ছেন, ক্ষমার অযোগ্য একটা অপরাধ করে চলে গেছেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।